বেগম খালেদা জিয়ার কারাদণ্ডে দুর্বল হয়নি বিএনপি, বরং বেড়েছে জনপ্রিয়তা ও দলটির শীর্ষ নেতাদের। অন্যায়ভাবে চেয়ারপারসনকে কারাগারে নেওয়ার ফলে বেগম জিয়ার এবং বিএনপির জনপ্রিয়তা আরো বেড়েছে। এটা তো একটা রাজনৈতিক দল, এটা তো সরকার না। যখন যাদের যে ভূমিকা রাখার তারা সেই ভূমিকা রাখবে। আধিপত্য বিস্তার সহ নানা বিরোধে সংঘর্ষ বাড়ছে আওয়ামী লীগে, ব্যক্তি স্বার্থই কারণ বলছেন বিশ্লেষকরা। দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি আপনি ক্ষুণ্ণ করবেন আর বলেন আমি দল করি, সেটা কোনো ক্রমে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিক নির্দেশনা ইদানিং কালে যেন দুর্বল হয়ে পড়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগ নিজের বিপদ নিজে ডেকে আনবে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে কারাদণ্ড দেয়ায় আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির। দুর্নীতির মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই। 2 বছর ধরে বন্ধ থাকা যুক্তরাজ্যে আকাশপথে কার্গো পরিবহন সংকট শিগগিরই নিরসন হবে, জানালেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন কাগজপত্রহীন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। 1 মাসে গ্রেফতার 12 বাংলাদেশি কমিউনিটির অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্যকে দুষলেন মানবাধিকার কর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কক্সবাজারমুখী হচ্ছে না পর্যটকরা। গত 5 দিনে 100 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এবং পেঁয়াজ আমদানিতে শর্ত প্রত্যাহার ও ভারতে দাম কমায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। পাইকারিতে দাম কমেছে 7 টাকা পর্যন্ত। বেগম খালেদা জিয়ার কারাদণ্ডে বিএনপি মর্মাহত হলেও সাংগঠনিকভাবে মোটেই দুর্বল হয়নি বলে মন্তব্য করেছেন শীর্ষ নেতারা। তারা বলছেন, এই ঘটনায় বেগম জিয়া ও বিএনপির জনপ্রিয়তা বেড়ে গেছে বহুগুণ। জনসমর্থনকে কাজে লাগিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনেই আশার আলো দেখছেন দায়িত্বশীল নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। সব জল্পনা কল্পনা শেষে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন আদালত। এ মামলায় অর্থ আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান সহ 6 জনকেই সাজা দেওয়া হয়। ঘোষণার পর থেকেই এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, বেগম জিয়া ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই দেয়া হয়েছে এমন রায়। শুধুমাত্র তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য নেত্রীকে সাজা দিয়েছে। শীর্ষ ব্যক্তি কারাগারে যাওয়ায় মর্মাহত দলের নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, এতে কি সাংগঠনিকভাবে দুর্বল হলো বিএনপি? তারা ভেবেছে বেগম জিয়া জেলে ঢুকলে বিএনপি দুর্বল হয়ে যাবে। তাদের ধারণা ঠিক নয়। বেগম জিয়ার এবং বিএনপির জনপ্রিয়তা আরো বেড়েছে অন্যায়ভাবে চেয়ারপারসনকে কারাগারে নেওয়ার ফলে। বেগম জিয়ার অনুপস্থিতিতে দলে নেতৃত্ব সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানালেন শীর্ষ নেতারা। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেবেন প্রয়োজনীয় নির্দেশনা। সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ সালাপ করেই তিনি লন্ডন থেকেই তার নির্দেশ দেবেন এবং দল সেটি পালন করবে। এটা তো একটা রাজনৈতিক দল, এটা তো সরকার না। এটার একটা বিভিন্ন স্তরে স্তরে নেতৃবৃন্দ আছে। যখন যাদের যে ভূমিকা রাখার তারা সেই ভূমিকা রাখবে। ওনার অনুপস্থিতিতে তারেক রহমান সাহেব সেই দায়িত্বটা পালন করবে। রায় ঘোষণার পর শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে সহিংসতা নয়, এমন নিয়মতান্ত্রিক আন্দোলনেই থাকতে চায় দলটি। নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথে আমরা চলছি এবং সেই পথে আমাদের আন্দোলন চলবে জনগণকে সাথে নিয়ে। শুধু আন্দোলন নয়, মামলা মোকাবিলায় আইনি লড়াই ও সমানতালে চালিয়ে যাওয়ার কথাই জানালেন শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সঙ্গে রায়ের সত্যায়িত কপি পেতে আদালতে আবেদন করা হয়েছে। রোববারের মধ্যে তা পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
ওকালতনামাটা রাত্রি আমাদেরকে সই করে পাঠিয়ে দিয়েছে। তো বেগম খালেদা জিয়া ওকালতনামা সই করেছেন আপিল করার জন্য, আর সই মরি নকল আমরা হয়তো আশাবাদী যে রবিবার দিন পাব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম জিয়ার রায়ে কোনো প্রভাব কাজ করেনি। এছাড়া এই রায়কে কেন্দ্র করে দেশে কোনো অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর উত্তরায় আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল এক অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। বাংলাদেশে দুর্নীতি করলে তাকে সাজা পেতেই হবে, সেটার প্রমাণ আপনারা কালকে দেখেছেন। যত শক্তিধর হোক, আমরা কিন্তু এমন একটা ব্যবস্থা করব যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচারের ঊর্ধ্বে কেউ নয়। আমরা সেটাই সবসময় বলে থাকি এবং সেটা আমরা প্রমাণও করেছি। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে একটা অবস্থার সৃষ্টি করবে সেই সুযোগটি নেই। আধিপত্য বিস্তার, পাল্টাপাল্টি কমিটি গঠন সহ নানা বিরোধে সংঘর্ষ প্রবণ হয়ে উঠছে আওয়ামী লীগ। এর ফলে ক্ষতির মুখে পড়ছে দলটি। তৃণমূল নেতারা বলছেন, ব্যক্তিগত স্বার্থের কারণেই ঘটছে সংঘাত, যদিও নীতি নির্ধারকরা বলছেন এই কোন্দল বড় কিছু নয়। আজহার লিমনের রিপোর্ট। নির্বাচনের বছর এসে আওয়ামী লীগের অন্তর্কোন্দলের সবশেষ চিত্র এটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে তার রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। আহত হয় অর্ধশত, প্রাণ যায় এক যুবলীগ কর্মী। এর মাত্র 10 দিন আগে ময়মনসিংহের স্থানীয় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যানের দলের সাথে কমিটি গঠন নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দলের নির্বাহী কমিটির একজন সম্পাদকের গ্রুপ। তৃণমূল বলছে, ক্ষমতা কুক্ষিগত করার অসুস্থ প্রতিযোগিতাই এ বিভক্তির কারণ। এটা ক্ষমতা যাওয়ার জন্যই, যে এনা যদি এই যুবলীগ ছাত্রলীগ যদি আমার হয়, তাহলে এনা লোক শক্তি আমার বেশি হবে, আমি এটা প্রদর্শন করতে পারবো। শুধু ময়মনসিংহ আর নারায়ণগঞ্জ নয়, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের মধ্যে এমন সংঘাত প্রবণতা কমপক্ষে 30 জেলায়। বেসরকারি সংগঠনের সমীক্ষায় উঠে এসেছে 2010 সাল থেকে পরবর্তী 6 বছরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে 1312 জনের, যার মধ্যে শুধুমাত্র 2016 সালে নিহত হয়েছে দলটির 83 জন কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় থেকেও এই প্রবণতা দূর করতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে দলটি। ক্ষমতায় একটি দল বেশি দিন থাকলে সাংগঠনিক কাঠামোতে অনেক সমস্যা দেখা যায়। আওয়ামী লীগের মধ্যে তাই হচ্ছে। উপরন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিক নির্দেশনা ইদানিংকালে যেন দুর্বল হয়ে পড়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগ নিজের বিপদ নিজে ডেকে আনবে, এটা অনিবার্য সত্য। অন্যবার তফসিল ঘোষণার পর শুরু করলেও এবারে বেশ আগে ভাগেই দলকে নির্বাচনমুখী করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে এর জন্য সাংগঠনিক যেসব কমিটি দেশব্যাপী সফর করছেন, তাতে অগ্রাধিকার পাচ্ছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন। দলের নীতি নির্ধারকরা বলছেন, এর পরও যারা সংঘাত প্রবণ থাকবেন তাদের জন্য থাকছে কঠিন বার্তা। আপনি এমপি হতে চান, উপজেলা চেয়ারম্যান হতে চান, এটা আপনার অধিকার, আপনি দল করেন, এই দলের জন্য ত্যাগ স্বীকার করছেন। কিন্তু দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি আপনি ক্ষুণ্ণ করবেন আর বলেন আমি দল করি, সেটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আমরা দল থেকে বহিষ্কার করতে পারবো, দলের প্রাথমিক সদস্য আমরা কেটে নিতে পারবো। যে কোনো পরিস্থিতিতে তৃণমূলকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। দলের ভাবমূর্তি নষ্ট। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 1 ও গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদ হোসেন সম্রাট আর গাইবান্ধায় মনোনয়ন পেয়েছেন আফরোজা মারি। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বৈঠকে এই আসন দুটির উপনির্বাচনে প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 13ই মার্চ আসন দুটির উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। উত্তরের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জকে নিজেদের দখলে রাখতে চায় বড় 3 দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংসদীয় আসনে মাঠ গোছাতে কোমর বেঁধে নেমেছেন নেতাকর্মীরা। ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান দাবি করছে আওয়ামী লীগ ও বিএনপি, আর নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে মরিয়া জাতীয় পার্টি। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
2014 সালের নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্যের পদ দখল করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। 18 সংসদ নির্বাচনে দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো কোন্দল নেই দাবি করে এবার নৌকা নিয়ে ভোটের মাঠে লড়তে চান আবুল কালাম। আমার দলীয় কোনো কোন্দল আছে বলে আমি মনে করি না। একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে এবং আমাকে বিজয়ী করতে চায়। 1979 পর 2001-এ বিজয়ের মধ্য দিয়ে এ আসনে অস্তিত্বের জানান দেয় বিএনপি। 2014 নির্বাচনে অংশ না নিলেও আসন্ন নির্বাচনে আবারও ধানের শীষের জয় ছিনিয়ে আনতে মাঠ গোছানোর কাজ শেষ পর্যায়ে বলে দাবি বিএনপি নেতার। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেক্ষেত্রে আমরা আশাবাদী আর কি যে ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব এখানে। এছাড়া 1991 ও 96-এ পরপর দুবার লাঙ্গলের প্রার্থী জিতলেও পরবর্তী নির্বাচনগুলোতে তেমন কিছু করতে পারেনি এরশাদের জাতীয় পার্টি। দলটি মহাজোটে যুক্ত হওয়ার পর নানাভাবে দুর্বল হয়ে পড়ে দাবি করে এখন মানুষের কাছে লাঙ্গলের জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন দলের এই নেতা। নির্বাচনটা সুষ্ঠু হয়, খালি এখানে নয়, গোটা গাইবান্ধা জেলা জাতীয় পার্টি 5-5টা সিট আবার দখল করতে পারবে। গোবিন্দগঞ্জে 1973-এর নির্বাচনে নৌকার প্রার্থী জিতলেও 79-তে জয় পায় বিএনপি। 86 ও 88 নির্বাচনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী। 91 ও 96-এ লাঙ্গল আর 2001-এ বিজয়ী হয় ধানের শীষ। 35 বছর পর 2008-এ নৌকা আসনটি পুনরুদ্ধার করলেও 2014 নির্বাচনে জয় পায় স্বতন্ত্র প্রার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময়ে আরো থাকছে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে চট্টগ্রামে রোড পার্কিং কার্যক্রম শুরু। সাদা রঙে 27টি জায়গা চিহ্নিত, মনিটরিং এর বিকল্প নেই বলছেন নগর পরিকল্পনাবিদরা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুতই শুরু করা উচিত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে এই মত দেন জনসন। 2 দিনের সফরে ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে ঢাকায় আসেন। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বরিস জনসন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুতই শুরু না করলে জটিলতা বাড়তে পারে। প্রায় 8 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। দুই বছর ধরে বন্ধ থাকা যুক্তরাজ্যে আকাশপথে কার্গো পরিবহন সংকট শিগগিরই নিরসন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানে সঙ্গে মিয়ানমারের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে অতিথি ভবন পদ্মায় AH মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কার্গো পরিবহন সংকট নিরসনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন তিনি। এছাড়া রোহিঙ্গা সমস্যায় যুক্তরাজ্যের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বরিস জনসন। 10 বছর পরে যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফেরত যেতে পারে সে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ এবং যুক্তরাজ্য এ ব্যাপারে যৌথভাবে দ্বিপাক্ষিক নানা বিশ্লেষণ করে চলেছে। তবে বড় কাজ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগের তৎপরতায় গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন কাগজপত্রহীন প্রবাসীরা। গত 1 মাসে 12 জন বাংলাদেশি প্রবাসীকে নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করা হয়, যাদের অনেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে। আর এসবের জন্য কমিউনিটির অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য এবং প্রবাসীদের অসচেতনতাকে দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলো। নিউ ইয়র্কের এই বৃষ্টি যেন অসংখ্য কাগজপত্রহীন অভিবাসীর নীরব কান্না হয়ে ঝরছে। মার্কিন অভিবাসন বিভাগের অভিযানে স্বামী আমিনুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর আটক আতঙ্কে দিশেহারা রোজিনা আক্তারও 3 সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাবা নাই, আমি কাছে আছি, যদি 15 তারিখে আমার কোনো সমস্যা হয় তারপর আমার বাচ্চাগুলি কি হবে।
কমিউনিটিতে অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য এবং প্রবাসীদের অসচেতনতার কারণে জীবন মরণ ফাঁদে পড়েছেন অনেকে। এমন অভিযোগ রোজিনা আমিনুল দম্পতির সহায়তায় এগিয়ে আসা মানবাধিকার কর্মীদের। বাংলাদেশি কমিউনিটির মধ্যে যারা এই ধরনের ইমিগ্রেশনের অ্যাক্টিভিস্ট অথবা লয়ার অথবা প্যারালিগ্যাল বলে বেড়াচ্ছেন, বিভিন্ন সেমিনার করে বেড়াচ্ছেন, আমার মনে হয় না তারা আসলেই কোনো ভাবে এই লোকগুলাকে হেল্প করতে পারছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আতঙ্ক রয়েছেন প্রবাসীরা। এলাকায় সস, ম্যাকডোনাল্ড, জ্যাকসনাইটস, জামাইকাতে বাঙালিরা উদ্বিগ্ন, বিভিন্ন জায়গায় দরপাকড় হচ্ছে। বাঙালিরা যারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছে বা যাদের কাগজপত্র প্রসেসিংয়ে আছে তাদের একটা আতঙ্কের মধ্যে আছে। গেল এক মাসে 12 জন কাগজপত্রহীন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে মার্কিন অভিবাসন বিভাগ। এদের মধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বাকিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পেঁয়াজ আমদানিতে শর্ত তুলে নেওয়া এবং ভারতের স্থানীয় বাজারে মূল্য কমায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। চলতি সপ্তাহে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 7 টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভরা মৌসুমে আলু, রসুন এবং আদার দামও রয়েছে কমতির দিকে। অপরিবর্তিত রয়েছে তেল, ডাল, মশলা সহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম। এদিকে চালানে সরবরাহের অগ্রিম তারিখ দেখিয়ে মিনিকেট চালের দাম বস্তা প্রতি 100 টাকা বাড়িয়েছে কিছু মিলার। হাসান সাফায়েতের রিপোর্ট। ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে টন প্রতি সর্বনিম্ন দাম গুনতে হবে $700। এমন শর্ত তুলে নিয়ে গত শুক্রবার প্রজ্ঞাপন জারি করে দেশটির সরকার। একই সময়ে ভারতের স্থানীয় বাজারেও কমেছে পেঁয়াজের দাম, যার প্রভাবে দেশের বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। বর্তমানে পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজ 5 থেকে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়। এছাড়া ভরা মৌসুমে দেশি পেঁয়াজ, আলু, রসুন ও আদার দামও রয়েছে নিম্নমুখী। গত সপ্তাহে দেশি পেঁয়াজ আমরা যেটা বেচছি 48-50, সেটা আজকে মনে করেন আমরা 44-45। আর ভারতীয় ইন্ডিয়ান পেঁয়াজ বেচি আমরা গত সপ্তাহে যেটা মনে করেন 46-47, সেটা আজকে 41-42। এই সিজনে পেঁয়াজের দাম, আলুর দাম আর একটু কম থাকে, কিন্তু এখনো তুলনামূলক আগের মতন কমে নাই। আলু মনে করেন 10 টাকা থেকে 13 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ যাইতেছে 40 থেকে 44 টাকা। এদিকে আমদানির উপর ভর করে মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে 2 দফায় মিনিকেট চালের দাম বস্তাপ্রতি 100 টাকা বাড়িয়েছে শীর্ষস্থানীয় কয়েকটি মিলার। একই সাথে বাড়তি দামের প্রমাণ লুকাতে চালানের কপিতে অগ্রিম তারিখ দেখানোর অভিযোগও রয়েছে এসব মিলারের বিরুদ্ধে। ফলে চালের বাজার আবারও অস্থির হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। আগে ছিল আপনার এই 2875, এরপর আসলো 2900, এখন মেল রেট করছে 3000। আমরা মোটা চাল যেটা বিক্রি করতেছি ওটা হচ্ছে আপনার 37-58-38 টাকা, আর 28 চাল ভালো কোয়ালিটি নিলে 50-52 টাকা। মেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যাতে চালের মূল্যটা সহনীয় পর্যায়ে আসে। বাণিজ্য মন্ত্রী বলছে 40 টাকার নিচে মোটা চাল হতে পারে না, তাহলে সেখানে তো চিকন চালের দাম হবেই। সপ্তাহ শেষে ভোজ্য তেল, ডাল সহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা কমেছে সব ধরনের মশলার দাম। বাজারে প্রতি কেজি জিরা 390 টাকা, দেশি মসুর ডাল 80 থেকে 85 টাকা এবং প্রতি 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা দরে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। শিশু কিশোরদের মানসম্মত গল্প, উপন্যাস পড়তে উদ্বুদ্ধ করতে হবে বললেন লেখক ও প্রকাশকরা। মানহীন বই লেখা থেকে বিরত থাকারও আহ্বান। চট্টগ্রামে যানজট নিরসন সহ যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে রোড পার্কিং কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে সাদা রঙের মাধ্যমে 27টি জায়গা চিহ্নিত করে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন সুষ্ঠু পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হলে মনিটরিং এর কোনো বিকল্প নেই। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বর্তমানে নগরীর সবচেয়ে বড় সমস্যা যানজট। দিন যত যাচ্ছে ততই প্রকট হচ্ছে এই সমস্যা। আর অবৈধভাবে রাস্তার উপর যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে যানজট প্রকট হচ্ছে। স্কুল ছুটির সময় অবৈধভাবে পার্কিং করে রাখা ব্যক্তিগত গাড়ির কারণে যানজট হয়ে ওঠে অসহনীয়।
তবে এই যানজটকে সহনীয় পর্যায়ে আনতে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর গুরুত্বপূর্ণ 27টি স্থানে সাদা রং দিয়ে চিহ্নিত করে পার্কিং কার্যক্রম শুরু করা হয়েছে। যানজট এত বাড়ছে যে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, দেখা গেছে বাচ্চার স্কুলের সময়টাও পেরিয়ে যায়। প্রাইভেট গাড়িগুলো যে অযথা যেখানে সেখানে দাঁড়াচ্ছে, অর্ধেকের বেশি রাস্তা পার্কিংয়েই চলে যাচ্ছে। গাড়ি টাড়ি তো বলতে কিছু নাই, হাঁটতে হয় যত দূর পারি। একটি গাড়ির জন্য 8 ফিট বাই 16 ফিট স্পেস আমরা তৈরি করে একটা বক্স তৈরি করে দিচ্ছি। গাড়িটা যেন সামনের দিকে যেতে পারে 2 ফিট, আবার পেছন থেকে 2 ফিট আসতে পারে। পার্কিং যেন এক সারিতে হয়, যেন গাড়ির স্বাভাবিক ফ্লো আমরা ঠিক রাখতে পারি। সুষ্ঠু পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হলে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে সেখানে ঘন্টা ভিত্তিক একটা যদি পেমেন্টের ব্যবস্থা নিয়ে মনিটরিং করা হয় এবং মানুষকে বাধ্য করা যায় এটা মানতে। নগরীর মেয়র জানান, যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি কেউ না মানে আমরা সরাসরি পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই ধরনের ব্যবস্থা নিব। আমরা আর নির্ভর করব না এটা। চট্টগ্রাম শহরে 5 লাখের বেশি যান্ত্রিক ও অযান্ত্রিক গাড়ি চলাচল করে। অবৈধ পার্কিং ও যানজট নিরসনে অতীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবতা কাজে আসেনি। দিনে দিনে নগরীতে আরও বেড়েছে যানজট। তাই যানজট নিরসনে সুদূর প্রসারী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। চট্টগ্রামের জামাল খান মোড় এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চাঁদপুর শহরে ব্যাটারি চালিত ইজি বাইকে যাত্রী পরিবহনের ভাড়া হঠাৎ করে দ্বিগুণ করায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ফলে প্রতিনিয়ত চালকদের সাথে যাত্রীদের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এভাবে ভাড়া বৃদ্ধি সম্পর্কে পৌরসভা বা ক্যাব কিছুই জানে না। এমন পরিস্থিতিতে ইজি বাইকের ভাড়া কমানোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরের প্রধান বাহন ব্যাটারি চালিত ইজি বাইক। সাশ্রয়ী ভাড়া হওয়ায় সবার মানুষের কাছে এই বাহনটি বেশ জনপ্রিয়। কিন্তু গত 1 ডিসেম্বর থেকে এর ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করা হয়। শুধু তাই নয়, মালিক সমিতি পরিচয়ে প্রতিটি ইজি বাইকে তালিকা ঝুলিয়ে দেয়া হয়। দূরত্ব ভেদে লাগামহীন এমন ভাড়া নির্ধারণের কারণে চালকদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে যাত্রীদের। আর যাত্রী শূন্য হয়ে পড়েছে শহরে চলাচলকারী ইজি বাইকগুলো। এতে যাত্রীদের সাথে বিপাকে পড়েছেন চালকেরাও। এ নিয়ে তারা পরস্পরকে দায়ী করছেন। আগে ছিল 5 টাকা ভাড়া, এখন 10 টাকা নিতেছে। বাড়ালে তো আমরা তো কোনো পথ নাই। আমাদের মনে করেন যাওয়া আসাতে অনেক কষ্ট হচ্ছে হঠাৎ করে এই বাড়ানোর কারণে। পৌরসভায় আগে ছিল লাইসেন্স ফি 1700 টাকা, এখন একটা লাইসেন্স ফি 17,000 টাকা। একটা লাইসেন্স কিনতে গেলে টোটাল 30,000 টাকা পরে খরচ ইন টোটাল। এখন ড্রাইভাররা না পারতে বাড়াইছে, গাড়ি ভাড়া জিনিসপত্র দাম বাড়তে, এই কারণে ভাড়া বাড়াইছে। চাঁদপুরের সুশীল সমাজ এবং ক্যাব নেতারা বলছেন, হঠাৎ করে ভাড়া বৃদ্ধির বিষয়টি অনৈতিক। এই বিষয়ে পৌরসভার হস্তক্ষেপ চান তারা। এগুলো তো ব্যাটারি চালিত, এখানে তো পেট্রোলের দামও বাড়ে না, ডিজেলের দামও বাড়ে না। তো এই ভাড়া বৃদ্ধি যদি হয়েও থাকে, এটা সমর্থনযোগ্য না। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা অপেক্ষা করছি ক্যাব যে অচিরেই, আমরা বিশ্বাস করি যে অচিরেই এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত সবাই মিলে গ্রহণ করবে। যাত্রী ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। এই জন্য মাইকিং করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি। পৌরসভার সচিব মহোদয়কে প্রদান করে এবং আমাদের লাইসেন্স শাখার যে দায়িত্ব আছে এর প্রদান করে 4 সদস্য বিশিষ্ট এবং অটো বাইকের 4 সদস্য বিশিষ্ট 8 জন বসে আগামী 15 দিনের ভিতরে যদি ভাড়া বৃদ্ধি করার প্রয়োজন মনে করে তাইলে করে দিবে। বর্তমানে তারা যেটা করছে এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত অন্যায় এবং এটা আমরা প্রত্যাহার করে নেওয়ার জন্য। চাঁদপুর শহরে ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা প্রায় 5000, আর জেলায় সব মিলে এই সংখ্যা 10,000-এর উপরে। সময় সংবাদ, চাঁদপুর। শিশু কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের মানসম্মত গল্প উপন্যাস করতে উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন লেখক ও প্রকাশকরা। চটকদার নাম দিয়ে মানহীন বই লেখা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। লেখক ও প্রকাশকরা জানান, এবারের 21শে গ্রন্থমেলায় প্রথম দশকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে শিশুতোষ গল্প ও কিশোর উপন্যাস। নাগরিক জীবনের শিশু কিশোররা যখন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত, তখন একটু সুযোগ পেলেই যেন সবকিছু ভুলে থাকতে চায় তারা। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে 21শে গ্রন্থমেলায় আসা শিশু কিশোরদের এ চিত্রই অনেককে মনে করিয়ে দেয় শৈশব কৈশোরের দুরন্তপনার দিনগুলোকে।
বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতেই তাদের নিয়ে আসা বলে জানান অভিভাবকরা। বাচ্চাদের নিয়ে আসছি বই মেলায়, বইয়ের সাথে পরিচয় করব। সব পরিবারে এসেছি, অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত বাড়ছে বইমেলার দর্শনার্থী ও ক্রেতা। মেলায় জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন সহ সমসাময়িক লেখকদের লেখা উপন্যাস ও গল্প কিশোরদের পছন্দের তালিকায় শীর্ষে। ভূতের গল্প, সায়েন্স ফিকশন ও উপন্যাসের প্রতি বেশি আগ্রহ তাদের। ভালো লাগে হচ্ছে সায়েন্স ফিকশন, আর গোয়েন্দা কাহিনী হচ্ছে আমার সেকেন্ড বেস্ট। আমার গল্পের বই পড়তে ভালো লাগে। আমার মনে হয় অনেকবার আসবো। আমার বই পড়তে খুব ভালো লাগে, অনেকগুলো বই আমি পড়ে ফেলবো। এবারের মেলায় বেশ কটি শিশুতোষ গল্প ও কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে। জাফর ইকবাল স্যারের এটা হচ্ছে তবুও টুনটুনি তবুও ছোট চাচ্চু, আর হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের একটা লেখা বই বের হয়েছে, এটা হলো হালু। অনেক রাইটারই আমাদের শিশু কিশোর বিষয়ক এবং শিশুদের জন্য বই রয়েছে। বই কিশোরদের মনোজগতে ভাবনা ও চেতনার গুরুত্বপূর্ণ উপকরণ, তাই তাদের হাতে মানসম্মত বই তুলে দেওয়ার আহ্বান জানান এ লেখক। প্রত্যেক বছরই তো বহু তরুণ লেখক লিখছেন, তাৎক্ষণিকভাবে একটা চটকদার নাম দিয়ে পত্রিকাতে বিজ্ঞাপন করে তারা একটা বাজার মাত করার চেষ্টা করছেন, কিন্তু সাহিত্যটা এইভাবে হয় না। ভালো লেখার একটাই জায়গা, প্রচুর পড়তে হবে, পড়ে বসতে হবে আমাকে কি লিখতে হবে। এখনকার নূতন অনেক লেখকের মধ্যে আমি পড়াশোনার অভাব লক্ষ্য করি। এবারের বইমেলার প্রথম 9 দিনে 203টি উপন্যাস ও 38টি শিশুতোষ গল্পের বই প্রকাশ হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান প্রেক্ষাপটে থমথমে অবস্থা বিরাজ করায় কক্সবাজারমুখী হচ্ছে না পর্যটকরা। পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটন মৌসুমে গত 5 দিনে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। এই অবস্থা চলতে থাকলে ক্ষতির মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। তবে পর্যটকরা নিরাপদে কক্সবাজার ভ্রমণ করতে পারবে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট। এই সময় পর্যটকে ভরপুর থাকার কথা থাকলেও এখন পর্যটক শূন্য। শুধু এই পয়েন্ট নয়, সৈকতের আরও 5টি পয়েন্টে একই অবস্থা। বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পরও থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে পর্যটন মৌসুমে কক্সবাজারমুখী না হয় ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা। রায়ের পরিপ্রেক্ষিতে মনে করেন আমাদের চেয়ারগুলো সব খালি, মানুষ আসলে মানে আমাদের পেট বাঁচবে, আর না আসলে তো আমরা মরে গেছি। কালকের থেকে মনে করেন যে আমাদের এখানে অবস্থা, আমরা সারাদিনে 200 টাকা ইনকাম করতে পারিনি। পরিস্থিতির কারণে পর্যটকরা আসলে এখানে আসতে চাচ্ছে না আর কি, ওই কারণে আমাদের ব্যবসা একটু কম। এখন খালেদা জিয়ার রায়কে ঘিরে আসলে আমাদের পর্যটকরা কক্সবাজারমুখী হচ্ছে না, একটা ভয়ভীতি কাজ করতেছে। পর্যটন মৌসুমে এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা হোটেল মালিক সমিতির এই নেতার। এটার সাথে রিলেটেড আছে সেন্ট মার্টিন, এটার সাথে আছে টেকনাফ, একেবারে হোটেল থেকে নিয়ে নিম্নস্তর পর্যন্ত দোকানদার পর্যন্ত সবাই কিন্তু এটা লোকসানের ইয়াতে পড়ে গেছে। তবে টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যটকরা নিরাপদে পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াতে পারবেন। রায়ের কারণে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণে আমাদের টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক 24 আওয়ার্স আমাদের নিরাপত্তা টহল রয়েছে, আমাদের পোশাকের টহল রয়েছে, অস্ত্রসহ পুলিশ রয়েছে, হোটেল মোটেল জন্য আমাদের যে গাড়িগুলো রয়েছে এবং বাইসাইকেলগুলো রয়েছে এগুলো পেট্রোলিং চলছে, পাশাপাশি আমাদের সিভিল পোশাকের টহল রয়েছে। হোটেল মালিকদের দেওয়া তথ্য মতে পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে, আর রেস্তোরাঁ রয়েছে 3 শতাধিক। এতে কর্মরত আছে 40,000-এর বেশি কর্মকর্তা ও কর্মচারী। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার কারাদণ্ডে দুর্বল হয়নি বিএনপি, বরং বেড়েছে জনপ্রিয়তা, মত দলটির শীর্ষ নেতাদের। আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশ। আধিপত্য বিস্তার সহ নানা বিরোধে সংঘর্ষ বাড়ছে আওয়ামী লীগে, ব্যক্তি স্বার্থই কারণ বলছেন বিশ্লেষকরা। 2 বছর ধরে বন্ধ থাকা যুক্তরাজ্যে আকাশপথে কার্গো পরিবহন সংকট শিগগিরই নিরসন হবে, জানালেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন কাগজপত্রহীন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। 1 মাসে গ্রেফতার 12 বাংলাদেশি। কমিউনিটির অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্যকে দুষলেন মানবাধিকার কর্মীরা। এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কক্সবাজারমুখী হচ্ছেন না পর্যটকরা। গত 5 দিনে 100 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।